নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আজ এসেছি আপনাদের আরও একটি ছোট গল্প শোনাতে। আজকে নিয়ে এসেছি শরদিন্দু গল্প সমগ্র থেকে আরও একটি ছোট গল্প। ছোট গল্পের নাম বিজ্ঞাপন বিভ্রাট। তো আজকে আসুন শুরু করি আজকের গল্প বিজ্ঞাপন বিভ্রাট। শুনে অবশ্যই জানাতে ভুলবেন না যে গল্পটি আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিতে ভুলবেন না। আসুন শুরু করি। নবীন ব্যারিস্টার নন্দলাল তাহার আমহার্ট স্ট্রিটের ক্ষুদ্র বাসাবাড়ির সুসজ্জিত ড্রয়িং রুমে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলেন এবং সিগারের প্রভূত ধূমে ঘরটি প্রায় অন্ধকার করিয়া ফেলিয়াছিলেন। বেলা প্রায় 7টা, 7:30। এমন সময় বন্ধু প্রমথনাথ ঘরে ঢুকিয়াই অতি কষ্টে কাশি চাপিতে চাপিতে বলিল, পর্বত বহ্নিমান ধোঁয়াত, তুমি ঘরে আছো ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে। উফ, ঘরটা এমন অগ্নিকুণ্ড করে বসে আছো কি করে বাপু? নন্দ হাতের কাগজখানা ফেলিয়া প্রফুল্ল স্বরে কহিল, আমি তোমার মতন বিলেত ফেরত সন্ন্যাসী নই যে চুরুটটা পর্যন্ত ত্যাগ করিয়া ফেলতে হবে। প্রমথ একখানা চেয়ার অধিকার করিয়া বলিল, তুমি সন্ন্যাসী নামের বেশি উপযুক্ত। গাঁজার মতো চুরুটগুলো খেয়ে খেয়ে ইহকাল পরকাল দুই তো নষ্ট করলে। নন্দ হো হো করিয়া হাসিয়া বলিল, ভাই রাগ করলে? আমি কিন্তু তোমাকে গাঁজাখোর সন্ন্যাসীর সঙ্গে তুলনা করিনি। নন্দ এবং প্রমথর বন্ধুত্ব আশৈশব দীর্ঘ না হইলেও ঘটনাচক্রে পরস্পরের প্রতি গাঢ় স্নেহ বন্ধন অটুট হইয়া পড়িয়াছিল। নন্দ দোহারা, খুব বলবান, চোখে চশমা, রং ময়লা, মুখে তীক্ষ্ণ বুদ্ধি ও দৃঢ়তার এমন একটি সুন্দর সমাবেশ ছিল যে খুব সুশ্রী না হইলেও তাহাকে সুপুরুষ বলিয়া বোধ হইত। প্রমথনাথ ফর্সা, ছিপছিপে যুবক, মুখে লালিত্যের বেশ একটা দীপ্তি আছে। তার স্বভাবটি বড়ই নরম, দুর্বল বলিলেও অত্যুক্তি করা হয় না। কাহারও কোনো অনুরোধে না বলিবার ক্ষমতা তাহার একেবারেই নাই। বহু ধন দৌলতের একমাত্র উত্তরাধিকারী প্রমথ বিলাত গিয়া ব্যারিস্টারি পাশ করিয়া আসিয়াছিল। বিলাত পৌঁছিয়া সে যে প্রথম বাঙালির মুখ দেখিল সে এই নন্দ। নন্দর আবার বিলাত যাওয়ার ইতিহাসটা কিছুটা জটিল। সে গরিবের ছেলে। প্রবেশিকা পরীক্ষা পাশ করিবার পর দেখিল কলেজে পড়িবার মতো সংস্থান তাহার নাই। আত্মীয় স্বজনের দ্বারস্থ হইবার প্রবৃত্তি তাহার ছিল না। অথচ বিলাতে গিয়া উচ্চশিক্ষা লাভের তীব্র অভিলাষ ছিল তার। একদিন সে এক বিলাত যাত্রী জাহাজে খালাসি হইয়া বিলাত পলায়ন করিল। সেখানে পৌঁছিয়া পেটের দায়ে কুলির কাজ করিতে আরম্ভ করিল। ভাগ্যদেবী নবাগত প্রমথর মালগুলা নন্দর ঘাড়ে চাপাইতে গিয়া নন্দকেই প্রমথর ঘাড়ে চাপাইয়া দিলেন। প্রমথ ও নন্দ উভয়েই তখন নিতান্ত ছেলে মানুষ। নির্বান্ধব বিদেশে পরস্পরকে পাইয়া তাহারা যেন আকাশের চাঁদ হাতে পাইল। প্রমথর টাকায় নন্দও আইন পড়িতে আরম্ভ করিল। তারপর দুইজনে ব্যারিস্টারি পাশ করিয়া দেশে ফিরিয়া আসিল। নন্দ ব্যবসা আরম্ভ করিয়াছে, বেশ 2-1 পয়সা অর্জনও করিতেছে। প্রমথ প্রায় নিষ্কর্মা, খবরের কাগজ পড়িয়া, দেশ নীতি আলোচনা করিয়া এবং সময়ে অসময়ে বন্দুক ঘাড়ে বনে জঙ্গলে ঘুরাইয়া বেড়াইয়া যৌবনকালটা অপব্যয় করিয়া ফেলিতেছিল। প্রমথ আবার আরম্ভ করিল,
তুমি ওই সিগের খাওয়া কবে ছাড়বে বলো দেখি? নন্দ বলিল, যমরাজা বেশি জিদ করলে কি করব বলতে পারি না, তবে তার আগে তো নয়। প্রমথ বলিল, তার আগে ছাড়ো কি না দেখা যাবে, এক ব্যক্তির শুভাগমন হলেই তখন ছাড়তে পথ পাবে না। নন্দ বলিল, ইঙ্গিতটা বোধ হচ্ছে আমার ভবিষ্যৎ গৃহিণীর সম্বন্ধে। তা তিনি কি যমরাজের চেয়েও ভয়ঙ্কর হবেন নাকি? প্রমথ বলিল, অন্তত যমরাজের চেয়ে তাদের ক্ষমতা বেশি, তার শাস্ত্রীয় প্রমাণ আছে কিন্তু। নন্দ কহিল, সেই জন্যই তো আমি এই ক্ষমতাশালিনীদের কাছ থেকে দূরে দূরে থাকতে চাই। তাদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করবার বাসনা আমার মোটেই নেই। প্রমথ ভুরু তুলিয়া বলিল, অর্থাৎ বিয়ে করছো না? নন্দ উৎফুল্ল তাচ্ছিল্যের সহিত বলিল, না। প্রমথ কহিল, এটা তো নতুন শুনছি, কারণ জানতে পারি কি? নন্দ বলিল, বিয়ে জিনিসটা একদম পুরনো হয়ে গেছে, ওতে আর ওই রোম্যান্সের গন্ধটি পর্যন্ত নেই বলিয়া প্রসঙ্গটি উড়াইয়া দিবার মানসে খবরের কাগজখানা আবার তুলিয়া লইল। প্রমথ বলিল, নন্দ ভাই, ওইখানেই আমার সঙ্গে কিন্তু তোমার আবার গড়মিল। এই বিয়েটাই এই পৃথিবীতে নববর্ষের পঞ্জিকার মতো একমাত্র নতুন জিনিস, আর যা কিছু সব দাগি, পুরনো, বস্তা পচা। নন্দ প্রত্যুত্তরে কাগজখানা প্রমথর গায়ে ছুড়িয়া দিয়া বলিল, তার প্রমাণ এই দেখো না, বিয়ে জিনিসটা এতই খেলো হয়ে গেছে যে কাগজে পর্যন্ত তার বিজ্ঞাপন। প্রমথ নিক্ষিপ্ত কাগজখানা তুলিয়া লইয়া মনোনিবেশপূর্বক পড়িতে লাগিল। নন্দ বলিল, তর্ক করে হাঁপিয়ে উঠেছ? তা এক পেলা চা খাও, এখনো 8টা বাজেনি, বাড়ি গিয়ে নাইতে খেতে তোমার তো সেই একটা। প্রমথ কোনো জবাব দিল না, নিবিষ্ট মনে পড়িতে লাগিল। নন্দ বেয়ারাকে ডাকিয়া বলিল, বেয়ারা, দিদি কয়ে 2 পেয়ালা চায় বানানে বলো তো। এইখানে বলিয়ে রাখা ভালো যে প্রমথ কিন্তু পূর্বে চা খাইত না, কিন্তু সম্প্রতি একটি অভিনব আকর্ষণে সে চা ধরিয়াছে। খবরের কাগজখানা পড়িতে পড়িতে প্রমথ মৃদু মৃদু হাসিতে লাগিল। তারপর সেখানা জানুর ওপর পাতিয়া বলিল, ওহে শোনো একটা বিজ্ঞাপন, বলিয়া পড়িতে লাগল। Wanted a young barrister bridegroom for a rich, beautiful and accomplished Boiddo girl, girl's age 16. Apply with photograph to PO Box 1526. পাঠ শেষ করিয়া কাগজখানা দ্বারা নন্দর জানুর ওপর আঘাত করিয়া বলিল, ব্যাস, বুঝলে হে ব্যারিস্টার ব্রাইডগ্রুম, একটা দরখাস্ত করেই দাও, খুব রোমান্টিক হবে। নন্দ বলিল, আমি তো এখানে একমাত্র ব্রাইডগ্রুম নই, শ্রীমান প্রমথনাথ সেন মহাশয়ই এই ষোড়শীর উপযুক্ত পাত্র বলে মনে হচ্ছে। প্রমথ হাসিয়া প্রতিবাদ করিল, কিছুতেই না, কিছুতেই না। নন্দলাল সেনগুপ্ত থাকতে প্রমথনাথ সেদিকে কোনো মতেই দৃষ্টিপাত করিতে পারে না। নন্দ একটা কপট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে থাক, কারো দৃষ্টিপাত করে আর কাজ নেই, আর কোনো ভাগ্যবান ব্যারিস্টার এ তরুণীকে লাভ করুক। প্রমথ জিদ ধরিয়া বলিল, না না, এসো না, একটু মজাই করা যাক, তারপর তোমার দরখাস্ত যে মঞ্জুর হবে তারই বা ঠিক কি? নন্দ বলিল, বেশ, যদি দরখাস্ত করবার ইচ্ছেই হয়ে থাকে নিজেই করো। প্রমথ একটু চকিত হইয়া বলিল,
সে কি? না না, তা কি করে হয়, তুমি করো। নন্দ বলিল, বাহ, এ তোমার তো বেশ ভালো বিচার। মজা করবে তুমি আর ফ্যাসাদে পড়বো আমি। আচ্ছা, এসো এক কাজ করা যাক, লটারি করো, যার নাম ওঠে সেই করবে মজা। মজা করিবার ইচ্ছা আর প্রমথর বেশি ছিল না, কিন্তু সেই প্রথমে আগ্রহ দেখাইয়াছে, অতএব অনিচ্ছার সহিত সম্মত হইতে হইল। তখন দু টুকরো কাগজে দুজনের নাম লিখিয়া একটা হ্যাটের তলায় চাপা দেওয়া হইল। নন্দ হ্যাটের তলায় হাত ঢুকাইয়া একটা কাগজ বাহির করিয়া নাম পড়িয়াই উচ্চস্বরে হাসিয়া সপদাপে বলিল, ভাগ্য ফলতি সর্বত্রং ন বিদ্যাং ন চ পৌরসং। হে ভাগ্যবান, এই দেখো, বলিয়া কাগজখানা তুলিয়া ধরিয়া নামটা দেখাইল। প্রমথ বিকলভাবে একটু হাসিয়া বলিল, নিজের নাম না ওঠায় এত দূর বিমর্ষ হয়ে পড়েছ যে সংস্কৃত ভাষাটার উপরও তোমার কিছুমাত্র মমতা নেই দেখছি। এবার নন্দ উৎসাহের তাড়নায় কাগজ কলম লইয়া বলিল, আর দেরি নয়, দরখাস্ত লিখে ফেলা যাক। বাংলায় না ইংরেজিতে বলো তো? প্রমথর উদ্যম একেবারে বিলুপ্ত হইয়া গিয়াছিল। সে ম্রিয়মাণভাবে বলিল, না, ইংরেজিতে কাজ নেই। আমার হাম্বল পিটিশন, মোস্ট রেসপেক্টফুলি শিউইন্থ, এসব লিখে ফেলবে খন, বাংলাই ভালো। নন্দ তাহার যৎকিঞ্চিত বাংলার সাহায্যেই দরখাস্ত লিখিয়া ফেলিল। দরখাস্তের মর্ম এই, মহাশয়, আমি ব্যারিস্টার, বিজ্ঞাপনে বর্ণিত কন্যাকে বিবাহ করিতে চাহি, ইতি শ্রী প্রমথনাথ সেন। দরখাস্ত শুনিয়া প্রমথ বলিল, এক কাজ করলে হয় না, ওই নামটা উপস্থিত বদলে দেয়া যাক, তাহলে রোমান্স জমবে ভালো। কোনো উপায়ে এই বিজ্ঞাপনের হাত থেকে আত্মরক্ষা করিতে পারিলে এখন সে যেন বাঁচে। নন্দ রাজি হইয়া বলিল, বেশ, কি নাম বলো? প্রমথ বলিল, ওই ওই অর্থেরই অন্য কোনো নাম। নন্দ জিজ্ঞাসা করিল, প্রমথ কথাটার মানে কি হে? এমন সময় দুই হাতে দু পেয়ালা চা সাবধানে ধরিয়া একটি 15-16 বছরের মেয়ে ঘরে ঢুকিল। পাতলা, ছিপছিপে, সুশ্রী, সুগঠন দেহ, একবার দেখিলেই বোঝা যায় এটি নন্দর বোন। নিতান্ত সাধারণ 8 পৌরে শাড়ি সেমিজ পরা, পায়ে জুতো নাই। অমিয়া এখনও অবিবাহিতা। নন্দ বিলাত হইতে ফিরিবার অনতিকাল পরেই তাহার বাপ মা দুজনেই মারা গিয়াছিলেন। এখন অমিয়াই তাহার একমাত্র রক্তের বন্ধন। উপস্থিত প্রসঙ্গটার মাঝখানে অমিয়া আসিয়া পড়ায় প্রমথ মনে মনে বিব্রত ও লজ্জিত হইয়া উঠিল। নন্দ পূর্ববৎ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করিল, এই প্রমথ কি ওই প্রেম সংক্রান্ত কোনো কথা নাকি হে? অমিয়া চায়ের পেয়ালা দুটি সবেমাত্র টেবিলের উপর রাখিয়াছিল। ভাষা সম্বন্ধে দাদার প্রগাঢ় অজ্ঞতা দেখিয়া সে হাসি সামলাইতে পারিল না, কিন্তু হাসিয়া ফেলিয়াই অপ্রস্তুতভাবে বলিয়া উঠিল, বা দাদা। নন্দ অর্বাচীনের মতো ভগিনীকে প্রশ্ন করিল, অমিয়া, তুই জানিস এই প্রমথ কথার মানে কি? অমিয়া আর চোখে একবার প্রমথর মুখখানা দেখিয়া লইয়া মুখ টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল। প্রমথ লজ্জায় সংকটে তাড়াতাড়ি বলিয়া উঠিল, প্রমথনাথের বদলে ভূতনাথ হতে পারে। শব্দটির প্রকৃত অর্থ বুঝিতে পারিয়া নন্দ এবারে কিছুক্ষণ উচ্চস্বরে হাসিয়া লইল। তারপর দরখাস্ত হইতে প্রমথনাথ কাটিয়া ভূতনাথ বসাইয়া দিল।
ব্যাপার কি বুঝিতে না পারিয়া অমিয়া কৌতূহলের সহিত দরখাস্তখানা নিরীক্ষণ করিতেছিল। প্রমথ বেচারা এতই বিহ্বল হইয়া পড়িয়াছিল যে এক চুমুক গরম চা খাইয়া মুখ পুড়াইয়া উফ করিয়া উঠিল। চকিতে ফিরিয়া অমিয়া বলিল, বড্ড গরম বুঝি? অধিকতর লজ্জায় ঘাড় নাড়িয়া প্রতিবাদস্বরূপ প্রমথ আর এক চুমুক চা খাইয়া ফেলিল এবং এবার মুখের দাহটাকে কোনো মতে উচ্চস্বরেই প্রকাশ করে ফেলিল। নন্দ বলিল, ফটোর কি করা যায়? তোমার ফটো একখানা আছে বটে আমার কাছে, বলিয়া ঘরের কোণে একটা ছোট টিপায়ের উপর থেকে একটি অ্যালবাম তুলিয়া লইল। অমিয়া আস্তে আস্তে ঘর থেকে বাহির হইয়া গেল এবং দরজা পার হইয়াই তাহার দ্রুত পলায়নের পদশব্দ ফটো অনুসন্ধান নিরত ও নন্দর কানে গেল না। নন্দ অ্যালবাম ভালো করিয়া খুঁজিয়া বলিল, কই তোমার ছবিখানা দেখতে পাচ্ছি না, গেল কোথায়? পলাতকার পদধ্বনি যে শুনিয়াছিলেন সে আরক্ত কর্ণমূলে বলিল, আরে আছে কোথাও ওইখানেই। নন্দ বলিল, না হে, দেখো না, এই তো জায়গাখানা খালি। তারপর গলা চড়াইয়া ডাকিল, অমিয়া, ও অমিয়া। প্রমথ তাড়াতাড়ি ব্যাকুলভাবে বলিল, দরকার কি নন্দ, তোমার একখানা ছবি দিয়ে দাও না। নন্দ কিছুক্ষণ প্রমথর মুখে পানে তাকাইয়া থাকিয়া সহাস্যে বলিল, তোমার মতলব কি বলো তো? এই যে একেবারে আগা গোড়ায় চুরচুরি, শেষে আমার ঠ্যাঙে দড়ি পড়বে না তো? প্রমথ বলিল, আরে না না, কোনো ভয় নেই, এখন ফটোখানা দিয়ে দাও, তারপর বিয়ে না হয় না করো। নন্দ নিজের একখানা ফটো খামের মধ্যে পুড়িয়া বলিল, তুমি নিশ্চিন্ত হতে পারো, বরকর্তার পদটা আমিই গ্রহণ করলুম, যা কিছু কথাবার্তা আমিই করব, বলিয়া চিঠিতে নিজের ঠিকানা দিয়া খাম বন্ধ করিয়া চা পানে মনোনিবেশ করিল। দিন 15 পরে প্রমথ নন্দর বাড়িতে গিয়া উপস্থিত হইল। কি হে, কি খবর? নন্দ একরাশি ধূম উদ্গীরণ করিয়া বলিল, খবর সব ভালো, আর দিন কোথায় ছিলে? প্রমথ বলিল, এই একটু ময়ূরভঞ্জে গিয়েছিল ভাল্লুক শিকার করতে। নন্দ বলিল, আমাকে একটা খবর দিয়ে গেলেই ভালো করতে। তা সে যাক, এদিকে সব ঠিক। প্রমথ জিজ্ঞাসা করিল, সব ঠিক কিসের? নন্দ প্রমথ নির্দোষ কন্ধের ওপর এক প্রচণ্ড চপেটাঘাত করিয়া বলিল, কিসের আবার? তোমার বিয়ের? প্রমথ আকাশ হইতে পড়িল, আমার বিয়ের? সে আবার কি? বস্তুত সেদিনকার বিজ্ঞাপনের ব্যাপারটা প্রমথর বিন্দু বিসর্গও মনে ছিল না। বিস্মৃতির আনন্দে সে এই কটা দিন ময়ূরভঞ্জের জঙ্গলে দিব্য নিশ্চিন্ত মনে কাটাইয়া দিয়াছে। তাই নন্দ যখন নিতান্ত ভাবলেশীন বৈজ্ঞানিকের মতো তাহার মহাকাশে মস্ত এক ধূমকেতু দেখাইয়া দিল, তখন প্রমথ ভয় ব্যাকুলের মতো বসিয়া পড়িল। নন্দ স্বচ্ছন্দে বলিতে লাগিল, সবই ঠিক করে ফেলা গেছে, মেয়ে দেখা এমনকি আশীর্বাদ পর্যন্ত। মেয়েটি সত্যি সুন্দরী হে এবং শিক্ষিতা, তাতে কোনো সন্দেহ নেই। মেয়ের বাপ বেশ আলোকপ্রাপ্ত লোক, কোনো রকম কুসংস্কারের বালাই নেই। মেয়েটির নাম সুকুমারী। প্রমথ অস্থির হইয়া বলিল, আমি এই কদিন ছিলুম না, তুমি সব গোল পাকিয়ে বসে আছো? নন্দ বলিল, আরে তুমি না থাকায় বড় অসুবিধায় পড়া গিয়েছিল। অগত্যা তোমার হয়ে আশীর্বাদটাও আমিই গ্রহণ করেছি। এই কন্যাপক্ষের এখনও ধারণা যে আমিই বর, সে ভুল অবশ্য ভাঙবে একেবারে বিয়ের রাত্রে। প্রমথ ব্যাকুল স্বরে বলিল, ভাই, সবই যখন তুমি করলে, এখন বিয়েটাও করো, আমায় রেহাই দাও।
নন্দ ফিরিয়ে বলিল, কীরকম? তোমার নিজের কথা দিয়ে এখন পেছুচ্ছ? কিন্তু তা তো হতে পারে না, সমস্ত ঠিক হয়ে গেছে, এই 7ই বিয়ের দিন। প্রমথ রাগ করিয়ে বলিল, কেন কেন তুমি আমায় না জানিয়ে সব ঠিক করে বসলে? নন্দ বলিল, এ তোমার অন্যায় কথা, তখনই আমি তো তোমায় সবই দিয়েছিল। প্রমথ বলিল, বেশ, যা হয়ে গেছে যাক, এখন বিয়েটা তুমি করো ভাই। দৃঢ়স্বরে নন্দ বলিল, ওই কখনোই না, তোমার জন্যে স্থির করা পাত্রী, তাকে নিজে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। প্রমথ বলিল, তাহলে আমিও যে নিরুপায়। নন্দ ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, অর্থাৎ অর্থাৎ আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি চাও চুক্তিভঙ্গের অপরাধে আমি জেলে যাই? প্রমথ রাগিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জেলে যাওয়াই তোমার উচিত, তাহলে যদি একটু কাণ্ডজ্ঞান হয়, বলিয়া হন হন করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। নন্দ চেঁচাইয়া বলিল, মনে থাকে যেন, 7ই বিয়ে, গোধূলি লগ্নে, নিমন্ত্রণপত্র আজই আমি ইস্যু করে দিচ্ছি। প্রমথ যতই রাগ করিয়া চলিয়া আসুক না, দোষ যে নন্দর অপেক্ষা তাহারই বেশি, তাহা সে মর্মে মর্মে অনুভব করিতে লাগিল, এবং এই গুরুতর দুর্ঘটনার জন্য নিজেকে অশেষভাবে লাঞ্ছিত করিতেও ত্রুটি করিল না। এক ধরনের লোক আছে, যদিও খুব বিরল, যাহারা নিজের দোষ সবচেয়ে বড় করিয়া দেখে এবং নিজের লঘু পাপের উপর গুরুদণ্ড চাপাইয়া দেয়, যাহার হয়তো কোনোই প্রয়োজন ছিল না। আত্মলাঞ্ছনা শেষ করিয়া প্রমথ নিজের ওপর এই কঠিন দণ্ডবিধান করিল যে মন তাহার এ বিবাহের যতই বিপক্ষে হোক না কেন, বিবাহ তাহাকে করিতেই হইবে। ইহাই তাহার মূঢ়তার উপযুক্ত দণ্ড। তাছাড়া নন্দ যখন একটা কাজ করিয়া ফেলিয়াছে, তখন তাহাকে 5 জনের সম্মুখে অপদস্থ করা যাইতে পারে না, না, কোনো কারণেই না। বিবাহের দিন যথাসময়ে আসিতে বিলম্ব করিল না, এবং সেদিন সন্ধ্যাবেলা প্রমথকে বন্ধু বান্ধব দ্বারা পরিবৃত্ত করিয়া বরকর্তা নন্দলাল মোটর আরোহণে বিবাহস্থলে উপস্থিত হইতেও বিলম্ব করিল না। প্রমথা ইচ্ছা করিয়াই কোনো রকম সাজসজ্জা আজ করে নাই, মুখ ভারী করিয়া বসিয়াছিল। তাহাকে দেখিয়া বর বলিয়া মনেই হয় না, বরং নন্দ বর কর্তা বলিয়া বেশের বিশেষ পরিপাট্য সাধন করিয়া আসিয়াছিল। এক্ষেত্রে অজ্ঞ ব্যক্তির কাছে সেই বর বলিয়া প্রতীয়মান হইল। কন্যার পিতা ল্যান্সডাউন রোডে বাড়ি ভাড়া করিয়াছিলেন, সেখানেই বিবাহ। বরপক্ষ সেখানে উপস্থিত হইবা মাত্র মহা হুলস্থুল পড়িয়া গেল। চিৎকার, হাঁকাহাঁকি, উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্যে কন্যাকর্তা তাড়াতাড়ি বরকে নামাইয়া লইতে ছুটিয়া আসিলেন। নন্দ তখন নামিয়া পড়িয়াছে। প্রমথ গোঁজ হইয়া গাড়ির মধ্যে বসিয়া আছে। সে মনে মনে ভাবিতেছে, যাহার কন্যাকে সে বিবাহ করিতেছে তাহার নামটা পর্যন্ত সে জানে না। অবশ্য জানিবার তার দরকারও নাই, কোনো রকমে এ পাপ রাত্রি কাটিলে বাঁচা যায়, তারপর পরের কথা পরেই ভাবিলে চলবে। হঠাৎ অত্যন্ত পরিচিত কণ্ঠস্বরে সচকিত হইয়া প্রমথ তাকাইয়া দেখিল, তাহারই মাতুল প্রমোদাবাবু সাদরে নন্দর বাহু ধরিয়া বলিতেছেন, এসো বাবা এসো। প্রমথর মনে সন্দেহের বিদ্যুৎ খেলিয়া গেল। সে চিৎকার করিয়া উঠিল, এ কি মামা, তুমি? প্রমোদাবাবু ফিরিয়া প্রমথকে দেখিয়া বলেন, এ কি প্রমথ, তুইও বরযাত্রী নাকি? কোথায় ছিলি এতদিন? খুঁজে খুঁজে হয়রান, কোথাও সন্ধান না পেয়ে চিঠি লিখে রেখে এলুম। চিঠি পেয়েছিলি তো? প্রমথ উত্তেজিত স্বরে বলিল, কোন চিঠি? শুকুর বিয়ের নেমন্তন্ন চিঠি। হায় হায়! ময়ূরভঞ্জ হইতে ফিরিবার পর প্রমথ একখানা চিঠিও খুলিয়া দেখে নাই। এই সময়টাই জন্যই নন্দ অপেক্ষা করিতেছিল। সে সহাস্য মুখে সকলের দিকে ফিরিয়া বলিতে আরম্ভ করিল, দেখুন, একটু ভুল গোড়া থেকেই হয়ে এসেছে, এখন তো সংশোধন হওয়া দরকার। আজ বিবাহের বর
প্রমথ মোটর হইতে লাফাইয়া নন্দর হাত সজোরে চাপিয়া ধরিয়া বলিল, নন্দ, চুপ করো, একটা কথা আছে, শুনে যাও, বলিয়া তাহাকে টানিতে টানিতে অন্তরালে লইয়া গেল। কন্যাপক্ষীয় এবং বরপক্ষীয় সকলেই অবাক হইয়া রহিল। প্রমথ বলিল, তুমি একটা আস্ত গাধা, করেছ কি? সুকু যে আমার বোন হয়, প্রমোদবাবু আমার সাক্ষাৎ মামা। নন্দ হাঁ করিয়া চাহিয়া রহিল। প্রমথ হাসিয়া বলিল, হাঁ করলে কি হবে? এখন চলো, ভবিনীকে আমার উদ্ধার করো। কেলেঙ্কারি যা করবার তা তো করেইছ, এখন মামার জাতটাও মারবে না কি? নন্দ এমনই স্তম্ভিত হইয়া গিয়াছিল যে বিবাহ শেষ না হওয়া পর্যন্ত একটি কথাও বলিতে পারে নাই। সম্প্রদানের সময় বরের নাম লইয়া একটু গোলমাল হইয়াছিল, কিন্তু তাহা সহজেই কাটিয়া গেল। প্রমথ বুঝাইয়া দিল যে নন্দর ডাকনাম ভূত। বিবাহ চুকিয়া গেলে প্রমথ নন্দকে জিজ্ঞাসা করিল, কি হে, বিয়েটা রোম্যান্টিক বোধ হচ্ছে তো? নন্দ বলিল, কিন্তু তোমাকে বঞ্চিত করে ভালো করি না এমন বোধ হচ্ছে। বটে? কেন? কি জানি, যদি আবার পরে এসে দাবি করে বসো। প্রমথ কৃত্রিম কোপে খুশি তুলিয়া বলিল, চুপ রাও। নন্দ বলিল, সে তো না হয় হলো, কিন্তু তোমার মুখের গ্রাস কেড়ে নিলুম, তোমার একটা হিল্লে করে দিতে হবে তো, না হলে যে আমার প্রাণে শান্তি পাচ্ছি নে ভাই। প্রমথ নিরীহ ভালো মানুষের মতো বলল, হিল্লে তো তোমার হাতেই আছে ভাই। নন্দ বলিল, কীরকম? প্রমথ অসহিষ্ণু হইয়া বলিল, থাকে নন্দ, আমাকে আজ ছুটি দাও ভাই, আমার একটু কাজ আছে। নন্দ বলিল, কি কাজ? না বলিলে ছুটি পাচ্ছ না? আমাকে একবার অমিয়াকে খবর দিতে হবে। অমিয়াকে খবর কাল দিলেই হবে, এই রাত্রে তার ঘুম ভাঙিয়ে আমার বিয়ের খবর দেওয়ার কোনো দরকার নেই। সে তো ঠিক আছে, কিন্তু আমার পরিত্রাণের খবরটাও তো দেওয়া দরকার। মানে? তার মানে তুমি একটা গাধা, তার চেয়েও বড় একটা উট, এখনো বুঝতে পারোনি? সহসা প্রমথর আগা গোড়া সমস্ত ব্যবহারটা স্মরণ করিয়া নন্দর মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে প্রমথর হাতখানা ধরিয়া 3-4 বার জোরে ঝাঁকানি দিয়ে বলে, হ্যাঁ, অমিয়া? ও, অমিয়াই তোমার মাথাটি খেয়েছে, এইবার বুঝেছি। তাই বুঝি এ বিয়েতে এত আপত্তি? ওহ, হোয়াট আ ফুল আই হ্যাভ বিন। ফটোখানাও তাহলে অমিয়াই হস্তগত করেছিল, আর আমি বিয়ারাটাকে মিছি বাপান্ত করলুম। কিন্তু এত কাণ্ড করবার দরকার কি ছিল? আমাকে একবার বললেই তো সব গোল চুকে যেত। প্রমথ লজ্জিত হইয়া বলিল, না না, বলবার মতন কিছু হয়নি, শুধু মনে মনে মানে, তাহলে তোমার অমত নেই তো? নন্দ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, প্রমথ ভাই, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বন্ধুত্বের অপমান করতে চাইনি, কিন্তু অমিয়ার ভাগ্যে যে এই ভাগ্য ছিল তা আমার আশার অতীত। প্রমথ তাড়াতাড়ি নন্দকে বাহু বেষ্টনে বদ্ধ করিয়া বলিল, থাক থাক, যা হয়েছে হয়েছে। আমি তাহলে তাকে কি খবর দিয়ে আসি যে আমার বোনের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেছে, কেমন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিজ্ঞাপন বিভ্রাট এখানেই শেষ। আপনারা জানাতে ভুলবেন না যে আজকের গল্প কেমন লাগলো। ততদিন সামনের সপ্তাহে আবারও আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।